আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে লালদিয়া ও পানগাঁয়ে শ্রমিক কর্মচারীদের অবরোধ, হরতালের হুঁশিয়ারি। কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি মির্জা ফখরুলের, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান। দ্রুত গতিতে এগিয়ে চলছে খাগড়াছড়ি দীঘিনালা সড়ক প্রশস্তকরণ কাজ, বাড়বে পর্যটক ও বাণিজ্যিক কার্যক্রমের গতি। এবং হবিগঞ্জ ও শেরপুরের সীমান্তবর্তী এলাকায় জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত, সড়কে বাড়ছে দুর্ঘটনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদ এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিক কর্মচারীরা। সকাল 10টা থেকে বেলা 11:15 পর্যন্ত নগরীর বড়পোল মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় মা মাটি মোহনা, বিদেশিদের দেব না, এই স্লোগান দেন শ্রমিকরা। অবরোধ কর্মসূচি চলাকালে তারা বলেন, বন্দর দেশের লাইফ লাইন, এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা, জীবন থাকতে বন্দর বিদেশিদের হাতে ছাড়তে দেওয়া হবে না বলে সতর্ক করেন শ্রমিকরা। প্রয়োজনে দেওয়া হবে হরতাল। ধৈর্য রাখতে পারছে না, তাদের স্বার্থ কি এদেশের জনগণের সেটা প্রশ্ন। আজকে বঙ্গোপসাগর ভূ রাজনীতির রণভূমিতে পরিণত হয়েছে। এটি শুধু বন্দর চুক্তি না, এটা একটা কৌশলগত চুক্তি। কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে তাদের কিছু গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটে থাকে। সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই ধরনের হিংসা প্রতিহিংসার পথ বেছে নেওয়ার কারোর জন্যই সঠিক নয়। এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি করি। বাউলদের উপরে হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক কমিটি। কোটা বৈষম্য প্রশ্ন জালিয়াতি, পরীক্ষার ফল প্রকাশের জালিয়াতি, নিয়োগ বাণিজ্য বন্ধ ও নভেম্বর মাসের মধ্যে শিক্ষক নিয়োগের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির শুরুতে জেলা পরিষদের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দেন তারা। আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সাজোয়া কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে বগুড়া সেনানিবাসের আর্মড কোর্স সেন্টার অ্যান্ড স্কুলে সাজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় সম্মেলনে উপস্থিত সাজোয়া কোরের ইউনিটগুলোর অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, সাজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, ডিজি এনএসআই এডজুটেন্ট জেনারেল, জিওসি 11 পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া ও সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটি ইসলামিক রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ব্যবসা করছে এবং বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই সমাবেশে তিনি এই মন্তব্য করেন। নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ আগুন সন্ত্রাসে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, কড়াইল বস্তি সহ দেশের বিভিন্ন স্থানে লাগা আগুনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা জরুরি। মুন্সিগঞ্জের শ্রীনগরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সপু বলেন, দেশের মানুষ এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কোনো ধরনের সহিংসতা করে নির্বাচন ব্যাহত করা যাবে না। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দ্রুত গতিতে এগিয়ে চলছে খাগড়াছড়ি দীঘিনালা সড়ক প্রশস্তকরণ কাজ। সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 34 কোটি 63 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এই কাজ শেষ হলে সাজেক যাওয়ার 3 দশকের ভোগান্তির অবসান হবে। সেই সাথে এই অঞ্চলে বাড়বে পর্যটক ও বাণিজ্যিক কার্যক্রমের গতি। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টোপা। পর্যটন কেন্দ্র সাজেকের পাশাপাশি দীঘিনালা, বাঘাইছড়ি ও লংতো উপজেলার মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ খাগড়াছড়ি দীঘিনালার এই সড়ক। পাহাড়ি ঢালু দীর্ঘ এই সড়কে রয়েছে 50টির বেশি পাক। এছাড়াও সরু এই সড়কে দুটি গাড়ি মুখোমুখি চলাচলে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। দৈনিক হাজার হাজার গাড়ি এই রাস্তায় চলাফেরা করে। পূর্বে 12 ফুট রাস্তা ছিল, 12 ফুট রাস্তার পাশাপাশি 3 ফুট করে 6 ফুট সোলিং ছিল। একটা গাড়ি যখন ক্রসিং করতে যাওয়া হতো তখন দেখা গেছে যে গাড়িটা সোলিং এর উপরে যখন একটা চাকা ফালাই দেওয়া হতো, এখানে গর্তের কারণে বিভিন্ন ভাঙার কারণে এখানে দুর্ঘটনার সম্মুখীন হইতে হতো। আমাদের একটা সিএনজি মাহেন্দ্র রাস্তার নিচে নামাই দিতে হইতো। ইট সোলিং অনেক সময় স্লিপ করে গাড়িটা পড়ে যেত। 3 ফিট 6 ফিট সোলিং তুলে যখন 18 ফিট করবে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের সড়কগুলো হওয়ার কারণে আমরা অনেকগুলো খুশি। আমরা দ্রুত কংকর ভাঙা শেষ করার চেষ্টা করব। এই রাস্তাটা হলে মানুষের অনেক উপকার হবে। দীঘিনালা রোডে গাড়ি বেশি হওয়ার কারণ সাজেক পর্যটক যায় অনেক বেশি। যদি 18 রোড হয়ে যায় আশা করি দুর্ঘটনা হবে না। সড়ক ও জনপদ বিভাগ বলছে, দুর্ঘটনা রোধে সড়কটি 18 ফুটে উন্নীত করার লক্ষ্যে দরপত্র শেষে ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। আমরা যে ঠিকাদার অলরেডি আপনারা দেখেছেন যে কাজ শুরু করেছে। আমরা বিশ্বাস করি এই সড়কটি 18 ফিটে প্রশস্তকরণের কাজ শেষ হলে তাদের যে যাতায়াতের ঝামেলাগুলো ছিল এটি সুন্দর কোঠায় নেমে আসবে এবং তাদের যাতায়াতটা আরো নির্বিঘ্ন হবে এবং ঝুঁকিমুক্ত হবে বলে আমরা আশা প্রকাশ করছি। কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত 6 মাসের মধ্যেই সড়ক প্রশস্তকরণ কাজ শেষ করা হবে বলে আশা ঠিকাদার সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। হবিগঞ্জ ও সীমান্তবর্তী শেরপুরে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অগ্রহায়ণের শুরুতেই এসব জেলায় তাপমাত্রা কমে যাওয়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় সড়ক মহাসড়কে দৃষ্টিসীমা প্রায় শূন্য হয়ে পড়ছে। ফলে দুর্ঘটনার হার বেড়েছে এবং যানবাহন চলছে ধীর গতিতে। শীতে কাবু হয়ে পড়া সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে গরম নিচ্ছেন, আর অনেকে গরম কাপড়ের অভাবে ভাসমান দোকান থেকে পুরনো কাপড় কিনছেন। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি সহ পাহাড়ি ও চরাঞ্চলে কনকনে হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। ভোরে প্রচণ্ড ঠান্ডায় কৃষক শ্রমিকদের কাজেও বিঘ্ন ঘটছে। শীতজনিত সর্দি, কাশি ও বিভিন্ন রোগে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে শেরপুরবাসী বলছেন, জেলায় আবহাওয়া অফিস না থাকায় তাপমাত্রার ওঠানামা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাচ্ছেন না তারা।
ক্যাম্পাসের ভেতরে পরিবহন সমস্যা নিরসন ও খরচ কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হলো ই-কার সার্ভিস। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়ার উদ্যোগে শুরুতে 5টি ই-কার দিয়ে এই সার্ভিস শুরু করা হয়। সকালে সার্ভিসটির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, উপাচার্য প্রফেসর ডক্টর মাইনুদ্দিন, উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন খান, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল ও রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ সহ রুয়ার নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ক্যাম্পাসে প্রতিদিন সকাল 8:30 থেকে রাত 9টা পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে। সার্ভিসটি একবার ব্যবহারের জন্য একজন শিক্ষার্থীকে 5 টাকা প্রদান করতে হবে। একটি ই-কারে একসাথে 15 থেকে 20 জন শিক্ষার্থী যাতায়াত করতে পারবেন। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 85 সদস্যের একটি দল বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌ সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যানকন 16 এর অধীনে লেবাননে মোতায়েন করা নৌবাহিনী জাহাজ বানৌজার সংগ্রামে যোগদান করবেন। বিমানবন্দরে তাদের বিদায় জানান কামানজার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম। নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে গত 19 নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহর নেতৃত্বে প্রথম গ্রুপের 25 জন নৌ সদস্যদের আরেকটি দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লেবাননে যান। উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় 2010 সাল হতে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। এদিকে মিশন শেষে ব্যানকন 15 ইউনিফিলের 110 জন নৌ সদস্য আগামীকাল বাংলাদেশে ফিরে আসবেন বলে জানা গেছে। দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের সুর প্রতিভার সন্ধানে ময়মনসিংহের অডিশন আজ অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল ফুরহান ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে নগরীর দিগারকান্দায় তালিমুত তাহফিজ ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাসুদ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এরশাদুল হক। প্রতিযোগিতায় 2 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সেখান থেকেই বাছাই করে 15 জনকে ইয়েস কার্ড দেওয়া হয়। আগামী রমজান মাসে কোরআনের সুর প্রতিভার সন্ধানে এটিএন বাংলায় প্রচারিত হবে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। জয়পুরহাটে হিমাগারে রাখা আলুর দাম আবারও কেজি প্রতি 3 থেকে 4 টাকা কমে গেছে। দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। এই বছর জেলার 21টি হিমাগারে প্রায় 2,07,000 মেট্রিক টন আলু মজুদ রাখা হয়েছিল। তবে শুরু থেকে দাম না থাকায় পর্যাপ্ত আলু বিক্রি করেননি কৃষকরা। তাই এখনো হিমাগারে রয়েছে হাজার হাজার বস্তা আলু। বর্তমানে এসব আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীরা আলুর ন্যায্য দাম পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী নাটোরে। এই উপলক্ষে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অনুষ্ঠানে পুলিশ সুপার তারিকুল ইসলাম, এনএস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারি মির্জা ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী প্রাণী সম্পদ মেলায় জেলার 7টি উপজেলা থেকে দেশীয় জাতের গরু, ছাগল, ভেড়া, মুরগি ও কবুতর সহ 30টি স্টল স্থান পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রাণী সম্পদ সপ্তাহ মেলায় 30টি স্টল রয়েছে। নওগাঁয় জেলা প্রশাসক ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।